চায়ের আসল স্বাদ শুধু MDHT প্লাস থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH ভারত বিশ্বগুরু, অর্থনীতি হোক কিংবা কূটনীতি, প্রত্যেক ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার নেতৃত্বে ভারতের এই মুহূর্তে সরকার এবং আমরা প্রত্যেক ভারতবাসী আজ সফল হয়েছি গোটা বিশ্বকে এই বার্তা দিতে, অর্থনীতি, যুদ্ধনীতি কিংবা কূটনীতি ভারতকে আটকে রাখা যাবে না। বিদেশ সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যখন তিনি বিদেশ সফরে রয়েছেন তখন বিশ্ব জুড়ে বাজছে যুদ্ধের দামামা। ডোনাল্ড ট্রাম্প তিনি কদিন আগে বলেছিলেন তিনি নাকি পুরো পরিস্থিতি কন্ট্রোল করবেন, নিয়ন্ত্রণ করবেন, কিছুই করতে পারেননি তিনিও। হাতের বাইরে পরিস্থিতি এই মুহূর্তে ইসরায়েল এবং ইরানের একে অপরের বিরুদ্ধে প্রবল হামলা চলছে, সেই নিয়ে বড় বড় ব্রেকিং নিউজ উঠে আসছে। আমি প্রত্যেকটি দেব দর্শকদের, তবে তার আগে এই মুহূর্তে বলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা বলে দিলেন আজ বিদেশ সফরে, বিদেশের মাটিতে দাঁড়িয়ে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? সাইপ্রাসে দাঁড়িয়ে কি বললেন প্রধানমন্ত্রী, এই মুহূর্তের ব্রেকিং নিউজ। কিশলয়ের অগ্নিবাণে ব্রেকিং নিউজ। প্রধানমন্ত্রী বললেন বিশ্বে তৃতীয় বৃহত্তম অর্থনীতির পথে ভারত, আর কিছুদিন তারপরেই তৃতীয় বৃহত্তম অর্থনীতি হচ্ছে ভারত। সাইপ্রাসে ওখানে বিজনেস যারা করেন, বিজনেস লিডার্স অর্থাৎ একদম ব্যবসায়িক নেতৃত্বে যারা রয়েছেন, তাদেরকে স্পষ্ট বার্তা দিয়ে দিলেন প্রধানমন্ত্রী। তিনি বললেন ভারত আর কিছুদিনের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলেছে। এই মুহূর্তে জাপানকে টপকে ভারত চতুর্থ বৃহত্তম অর্থনীতি। এরপর রয়েছে জার্মানি, এই মুহূর্তে তৃতীয় পজিশনে রয়েছে। কিশলয়ের অগ্নিবাণে আজকে এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় ব্রেকিং। প্রধানমন্ত্রী সাইপ্রাসে গিয়ে বার্তা দিলেন, স্পষ্ট বলে দিলেন, জানিয়ে দিলেন আর কিছুদিনের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলেছে ভারত। জার্মানিকে টপকে ভারত আমেরিকা এবং চায়নার পর সবচেয়ে বড় অর্থনীতি হতে চলেছে। এটা একটা বিশাল বার্তা। তার কারণ হচ্ছে প্রধানমন্ত্রী যেভাবে স্পষ্ট করে দিলেন, একদম টাইম লাইন বেঁধে, হয়তো তারিখ বলছেন না, হয়তো তারিখ বলেননি তিনি, কিন্তু তার বলার ধরন, তার বলার ভঙ্গিমায় যা আমরা শুনছি সেই বিজনেস সামিটে ছিল, তার দৃপ্তি, যেভাবে তিনি একদম আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বলেছেন যে আর কিছুদিন অপেক্ষা করুন, ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে। এর ফলে বোঝা যাচ্ছে যে একদম স্পষ্ট ইকোনমিক স্ট্যাটিস্টিক্স রয়েছে প্রধানমন্ত্রীর কাছে, অর্থাৎ ডেটা, ইনফরমেশন, তথ্য রয়েছে প্রধানমন্ত্রীর কাছে, যেখানে ইতিমধ্যেই ভারত সেই সূচকগুলো পার করে ফেলেছে, যেই সূচক দিয়ে বোঝা যায় যে তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলেছে ভারত আর কিছুদিনের মধ্যে। কিশলয়ের অগ্নিবাণে এই মুহূর্তে দেশের এবং পৃথিবীর সবচেয়ে বড় খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিপাবলিক নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীকে কি বলেছিলেন জানেন? প্রধানমন্ত্রী বলেছিলেন যখন ভারত পঞ্চম অর্থনীতিতে রয়েছে, তখনও চতুর্থ হয়নি, তখন প্রধানমন্ত্রী বলেছিলেন আজ আমরা পঞ্চম রয়েছি, আমরা চতুর্থ হব, তারপর তৃতীয় হব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুপার এক্সক্লুসিভ ইন্টারভিউ রিপাবলিক নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীর সঙ্গে। দ্রুত সেই ইন্টারভিউয়ের একটা অংশ দেখব, প্রধানমন্ত্রীর এই নিয়ে বক্তব্য কি ছিল এবং আজ কি হচ্ছে সেই নিয়ে আলোচনা করব। দেখুন। जिन्होंने अनुभव नहीं किया है कि भारत आज से 20 साल पहले कहां था, वो सुनते हैं कि नेता आके कहते हैं उनको, देखिए कोई सरकार आ जाए कोई फर्क नहीं पड़ेगा, भारत तो बढ़ता रहेगा, लगातार बढ़ता रहेगा। नरेंद्र मोदी प्रधानमंत्री रहे नहीं रहे, बीजेपी रहे नहीं रहे, कोई भी सरकार आ जाए, मिलीजुली सरकार, खिचड़ी सरकार, भारत की प्रगति होती रहेगी। तो मैं चाहता हूं इस पर आप जरा अपने फ्यूचर विजन को लेकर इसको आप कैसे इसको एक्सप्रेस करना चाहेंगे? देखिए, जब हमारा देश आज़ाद हुआ तब दुनिया की इकोनॉमी में हम नंबर 6 पर थे। हमारे इन महानुभावों ने सरकार ऐसी चलाई, सब बड़े बड़े महान विद्वान लोगों ने, कि हम 11 नंबर पर पहुंच गए। 10 साल में हमारे एक के बाद एक सुविचारित कदम, आज हम 11 नंबर से 5 नंबर पर आ गए। अब कुछ लोग कहते हैं अरे भाई ये तो नेचुरल होने वाला है। होने वाला है। अगर नेचुरल होना था तो 6 से 5 होना चाहिए, 4 होना चाहिए था। 11 हुआ मतलब तुमने कुछ उल्टा किया। हमारी सरकार तीसरी पारी में तीसरे नंबर की इकोनॉमी बनाने का लक्ष्य करके चल रही है।
প্রধানমন্ত্রী একদম লক্ষ্য বেঁধে দিয়েছিলেন নিজের কাছে, প্রধানমন্ত্রীর এবং গোটা দেশের কাছে। দেশের মানুষের এই মুহূর্তে গর্বের বিষয় হলো গোটা বিশ্বের এতগুলি দেশের মধ্যে চতুর্থ বৃহত্তম অর্থনীতি আমরা এই মুহূর্তে রয়েছি। এত যুদ্ধ, বলা হয়েছিল অপারেশন সিন্দুরের পর ভারতের নাকি অর্থনীতিতে টালমাটাল হয়ে যাবে, ভারত নাকি অনেকটাই পিছিয়ে পড়বে। কিচ্ছু পিছিয়ে পড়েনি স্যার, কিচ্ছু পিছিয়ে পড়েনি। প্রধানমন্ত্রী এই মুহূর্তে বলছেন দৃপ্ত কণ্ঠে যে তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলেছে ভারত। কিন্তু বাকি পরিস্থিতি কি এই সময়? সত্যি কি এটা সম্ভব এই পরিস্থিতিতে দাঁড়িয়ে? তার কারণ ইরান এবং ইসরায়েলে এই মুহূর্তে প্রবল যুদ্ধ চলছে, এবং যখন যুদ্ধ চলছে ইরান থেকে আসা ভারতের তেল যে আসে, যে রপ্তানি করে ইরান, সেই তেলের দাম বৃদ্ধি পেতে পারে একদিকে বলছেন অর্থনীতিবিদরা। অন্যদিকে ইসরায়েলের ভয়ঙ্কর পরিস্থিতি, যে ইসরায়েলের সঙ্গেও ভারতের অত্যন্ত বন্ধুর সম্পর্ক, সেটারও ভারতের ওপর প্রভাব পড়তে পারে বলা হচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী বলছেন এই সমস্ত কিছু নয়, ভারত দুর্দম্যভাবে অদম্যভাবে এগিয়ে চলেছে। কেন এই আত্মবিশ্বাস? আজকে প্রশ্ন করব আজকের হাই ভোল্টেজ ডিবেটে। তবে তার আগে যুদ্ধ নিয়ে এই মুহূর্তে বড় খবর উঠে আসছে। ভারতীয় দূতাবাসের তরফ থেকে বড় বার্তা ইরানে, ভারতীয় দূতাবাসের তরফ থেকে বড় বার্তা। মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধে ইরান এবং ইসরায়েল, ইরানে টানা হামলা চালাচ্ছে ইসরায়েল এই মুহূর্তে ইরানের বেশ কয়েকটি জায়গায় টার্গেট করেছে এবং সেই হামলা চলছে এই মুহূর্তে। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে ভারতীয় দূতাবাস এবং ভারত সরকার। তেহরানের পরিস্থিতির ওপর নজর দূতাবাসের। প্রত্যেক ভারতীয়কে সুরক্ষিত আশ্রয়ের ভেতর থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেক ভারতীয়কে বলা হয়েছে সুরক্ষিত আশ্রয়ের ভেতর থাকুন, সেই নির্দেশিকা জারি করা হয়েছে। এই মুহূর্তে কিশলয়ের অগ্নিবাণে বড় ব্রেকিং নিউজ। তেহরানে ভারতীয় দূতাবাসের তরফ থেকে প্রত্যেক ভারতীয়র কাছে নির্দেশিকা গেছে, আপনারা আশ্রয়স্থলে থাকুন, প্রয়োজন ছাড়া বাইরে বেরোবেন না, কোনো প্রয়োজন পড়লে এই মুহূর্তে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করুন। গতকাল আমরা দেখেছিলাম এই একই বার্তা দেওয়া হয়েছিল ইসরায়েলে থাকা ভারতীয়দের জন্য, বিশেষ করে তেহরানে ভারতীয় ছাত্রদের জন্য এই বার্তা দেওয়া হয়েছে। অর্থাৎ যুদ্ধ চলছে ভয়ঙ্কর, একদিকে যুদ্ধ চলছে, ফিরবো, একদিকে যুদ্ধ চলছে ভয়ঙ্কর। যুদ্ধ ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম হচ্ছে গোটা পৃথিবী বলছে এটা পরমাণু যুদ্ধর দিকেও এগোতে পারে, কিন্তু সেই দিকে এগোনোর এই মুহূর্তে যা পরিস্থিতি তা হয়তো অতটা দূর না এগোলেও যুদ্ধ কিন্তু হচ্ছে স্যার। এই মুহূর্তে যা যুদ্ধ হচ্ছে, আমার প্রত্যেক প্রিয় দর্শককে জানাই সেই যুদ্ধ পরিস্থিতিতে পৃথিবীর বেশ কয়েকটি অর্থনীতি ইতিমধ্যেই প্রভাবিত হয়েছে, ইনক্লুডিং আমেরিকা। আমেরিকার অর্থনীতিতেও প্রভাব পড়ছে, তাই জন্য ডোনাল্ড ট্রাম্প চাইছেন এই যুদ্ধ দ্রুত বন্ধ হোক, বারবার চেষ্টা করছেন, পারছেন না তিনি। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর কি বার্তা ছিল আজকে জানেন সাইপ্রাসে? প্রধানমন্ত্রী বলছেন ডিফেন্স সেক্টরে, ডিফেন্স ইন্ডাস্ট্রি, প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত কিভাবে এগোবে। আজকের ডিবেটে যাওয়ার আগে ফাইনাল একটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাইপ্রাস থেকে দেওয়া এই বিরাট বড় বার্তা, যা আপনাদের শোনা অত্যন্ত জরুরি। শুনুন। रक्षा और सहयोग को और मजबूती देने के लिए डिफेंस कोऑपरेशन प्रोग्राम के तहत रक्षा उद्योग पर बल दिया जाएगा। क्रॉस बॉर्डर टेररिज्म के विरुद्ध भारत की लड़ाई में साइप्रस के सतत समर्थन के लिए हम बहुत बहुत आभारी हैं। আজকে কিশলয়ের অগ্নিবাণে আমার অগ্নিবাণ, আমার প্রশ্ন, যেখান থেকে আমি ডিবেটে যাব কিশলয়ের অগ্নিবাণে আজকে আমার প্রশ্নও নয়, আজকে আমার স্টেটমেন্ট। আজকে কিশলয়ের অগ্নিবাণ প্রশ্ন নয়, আজকে আমার স্টেটমেন্ট। বিশ্বজুড়ে যুদ্ধের আবহেও অপ্রতিরোধ্য উত্থান ভারতের উত্থান কেউ আটকাতে পারবে না, কোনো যুদ্ধ আটকাতে পারবে না। কিন্তু কেন, সেই নিয়ে অ্যানালিসিস এবং হাই ভোল্টেজ ডিবেট। আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের কাছে যাব এবং প্রশ্ন করব। এই আবহেও তো অনেকে প্রশ্ন তুলেছিলেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিলেন তিনি মনে করেন না ভারত এগোতে পারবেন। যাই হোক, পলিটিক্সে না গিয়ে আজকে আমাদের বিষয় নিয়ে আমরা প্রশ্ন করব। পঙ্কজ কুমার রয় রয়েছেন অর্থনীতির অধ্যাপক, বিমল শঙ্কর নন্দ রয়েছেন বিজেপি মুখপাত্র, কর্নেল কুণাল ভট্টাচার্য রয়েছেন প্রাক্তন সেনাকর্তা, সত্যজিৎ ব্যানার্জি রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা। আমাদের সঙ্গে থাকবেন মৈনাক পুততুণ্ড, আন্তর্জাতিক সম্পর্ক, আমাদের সঙ্গে রয়েছেন মৈনাক পুততুণ্ড, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। আমি পঙ্কজ কুমার রয় অর্থনীতির অধ্যাপক, তাকে দিয়ে শুরু করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের টপিক স্যার গোটা ভারতবাসীর জন্য, কারণ আমাদের প্রত্যেকের চাকরি হোক, ব্যবসা হোক, অর্থনীতি হোক,
এর উপর ডিপেন্ড করে আছে যে ভারতের অর্থনৈতিক অবস্থা কি। অর্থনৈতিক অবস্থার দিক থেকে আমরা 4 নম্বরে এসছি ইন টার্মস অফ কত বড় ইকোনমি আমাদের। আমরা 3 নম্বরে যাব। প্রধানমন্ত্রী দৃপ্ত কণ্ঠে বলছেন সাইপ্রাসের মাটি থেকে, এবং এই ভিজিটটা অত্যন্ত জরুরি, কারণ সাইপ্রাস সেই দেশ যেখানে টার্কি তুরস্ক একটা অংশ দখল করে রেখেছে। এটা তুরস্ককেও একটা বার্তা, কারণ তুরস্ক পাকিস্তানকে যেভাবে সমর্থন করেছিল। সেই দিক থেকে দেখতে গেলে সাইপ্রাসের মাটি থেকে দাঁড়িয়ে একদিকে প্রধানমন্ত্রীর বার্তা, ভারত তৃতীয় অর্থনীতি হতে চলেছে খুব দ্রুত। দ্বিতীয় বার্তা, ডিফেন্স সেক্টরে ভারতকে আটকে রাখা যাবে না প্রতিরক্ষা ক্ষেত্রে। আজকে বলুন স্যার, আমার প্রশ্ন হচ্ছে, গোটা বিশ্ব যখন ভাবছে যে আমাদের অর্থনীতিটা বাঁচবে, তো যুদ্ধ হচ্ছে, আমরা আদৌ অর্থনীতিটাকে টিকিয়ে ধরে রাখতে পারবো তো? প্রধানমন্ত্রী বলছেন আমরা তৃতীয় হব, এই আত্মবিশ্বাস, এর পেছনে রহস্যটা কি স্যার বলুন? অপারেশন সিঁদুরের পরবর্তী পর্যায়ে সীমান্তে সন্ত্রাসবাদ প্রতিরোধ করতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিকে ভূমধ্যসাগরের পূর্ব তীরের সাইপ্রাস, এছাড়াও ক্রোয়েশিয়া এবং কানাডা সফর করছেন। এই একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কি দেখলাম? সাইপ্রাসে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বললেন যে পৃথিবীতে যে ডিজিটাল ইকোনমি তার 50% অধিকার করে আছে ভারত। সাইপ্রাস ডিজিটাল ইকোনমি ও ভারতবর্ষের আরেকটা বিষয় করা হয়েছে, সেটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। একদিকে ডিজিটাল ইকোনমি, আরেকদিকে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, এবং একই সঙ্গে ভারতবর্ষ 4র্থ স্থানে উঠে এসছে এবং জাপানকে পেছনে ফেলে, এবং অনতিবিলম্বে আমরা মনে করি 2028-এর মধ্যে ভারতবর্ষ 3য় স্থানে চলে যাবে বিশ্ব অর্থনীতিতে। এটা যেমন একটা দিক। অন্যদিকে শুধুমাত্র এটা নয়, আমরা যখন ডিজিটালাইজেশন হয়েছিল এবং নোটবন্দি হয়েছিল, তখন এই সাইপ্রাস নামক দেশটার নাম উঠে এসেছিল, বিকজ এটা হচ্ছে একটা ট্যাক্স হেভেন কান্ট্রি। ট্যাক্স হেভেন কান্ট্রি হওয়াতে এফডিআই যে ইনভেস্টমেন্টটা, সেই এফডিআই ইনভেস্টমেন্টটা সাইপ্রাস থেকে যতটা আসে ততটা আসতো না জাপান, জার্মানি, ইউকে থেকে। ফলে সেই সময় আমরা সাইপ্রাসের, আজকে আমরা দেখলাম যে অসামরিক সর্বোচ্চ যে সম্মান, সেই সম্মান প্রধানমন্ত্রীকে দেওয়া হচ্ছে। আমরা দেখলাম যে আমাদের যেমন পাকিস্তানকে যে পিওকের যে সমস্যা, ঠিক সাইপ্রাস এর সঙ্গে তুরস্কেরও সেই সীমান্তবর্তী একটা অংশ তারা জোর করে দখল করে আছে, এবং আন্তর্জাতিক মহল তাকে কোনো স্বীকৃতি দেয়নি। শুধু তাই নয়, যে আমরা ইউএনওতে আমাদের যে অংশগ্রহণের ক্ষেত্রে সাইপ্রাস তার নিরন্তর সাপোর্ট তাদের দিয়েছে, এটাও একটা সাইপ্রাসের বড় বিষয়। ফলে সব দিক দিয়ে ভারতের, যখন আমরা দেখছি যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে একদম ইসরায়েলকে 7টা ফ্রন্টে যুদ্ধ করতে, 7টা ফ্রন্টে, 7টা দেশ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ, দেশ এবং জঙ্গি সংগঠন, হামাস, হিজবুল্লাহ, হুতি মতো সংগঠন, ইরান, তারা লেবানন থেকে, সিরিয়া থেকে এটা করছে। এবং আশ্চর্যজনক যে সিরিয়া এই যে অঞ্চলটা, এই অঞ্চলটায় কিন্তু আরও একটা দেশের ইমার্জ হওয়ার সম্ভাবনা, তার নাম হচ্ছে কার্তিকস্তান। সেই ভারতবর্ষে যারা মনে করে, তারা পূজা অর্চনা করে, সনাতনী প্রথা মানে, এবং তারা মনে করে তাদের পূর্বপুরুষ ভারতীয়, তারা কিন্তু একটা লড়াই দিচ্ছে। ফলে সব দিক দিয়ে দাঁড়িয়ে 23 বছর পরে, অটল বিহারী বাজপেয়ীর পরে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তিনি সাইপ্রাস সফরে গেছেন। ফলে যখন সারা পৃথিবীতে যুদ্ধের আবহাওয়া, যখন একদিকে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, যখন ইসরায়েলের সঙ্গে শুধুমাত্র ইরানের নয়, আরো ভারতে কোনো আঁচ পড়বে না, আমরা 4র্থ থেকে তো 5মেও নেমে যেতে পারি যুদ্ধের আবহে, কিন্তু আমরা 3য় হব, প্রধানমন্ত্রীর আত্মবিশ্বাস। একদম, কারণ আমাদের অর্থনীতির যে গ্রোথ রেট, সেটা হচ্ছে 6.8%, সবচেয়ে বেশি। যে অন্যান্য দেশগুলো, চীন যারা 2য় স্থানে আছে, বা আমেরিকা 3.2, 2.3, এইরকম হচ্ছে গ্রোথ রেট। ফলে আমাদের ফাস্টার গ্রোথ রেট উইথ দ্য, আমাদের যে 4 ট্রিলিয়ন অলরেডি আমরা ক্রস করে গেছি, যে $4.18 ট্রিলিয়ন, এটা আমরা ক্রস করে গেছি। এবং শুধু এই প্যারামিটারে নয়, আরো অন্যান্য প্যারামিটার, সামরিক দিক দিয়ে আমরা পৃথিবীর 4র্থ, আমরা সেই জায়গায়
আমরা সেখানে দ্বিতীয়, রেলওয়েজে তৃতীয়, সমস্ত ক্ষেত্রে ভারতবর্ষের যে অগ্রগতি সে অপ্রতিরোধ্য অগ্রগতি। এবং আমাদের ডিপ্লোম্যাসি আমরা সামরিকভাবে এত শক্তিশালী যে পাকিস্তান এমনকি চায়না এবং আমেরিকা তার দৃষ্টিভঙ্গিটাও পরিবর্তিত হচ্ছে। আগের মতো সেই এনিমিটিটা কিন্তু অনেকটাই নিউট্রালাইজ হয়েছে। কিন্তু স্যার আমি আসবো বিমল বাবুর কাছে, পাকিস্তান চায়নার দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে স্যার, আপনি বললেন। না, পাকিস্তানের নয়, হ্যাঁ, আমেরিকা এবং চায়না। কিন্তু আমাদের দেশের মধ্যে কিছু বিরোধী পক্ষের দৃষ্টিভঙ্গি কেন বদলাচ্ছে না? আমি কোনো পলিটিক্স করছি না, আমি কোনো দলের নাম করব। তাহলে আমি একটা বাইট শোনাই স্যার, আমি বিমল বাবুর কাছে যাই, আমি কোনো পলিটিক্যাল পার্টির নাম নেব না। আমি বলবো আমাদের দেশের কিছু চিফ, বিভিন্ন রাজ্যের প্রধান কিংবা কোনো জায়গায় যেন প্রশাসনিক পদে বসে রয়েছেন, তাদের মধ্যে একজন হলো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি পলিটিক্স করছি না, কিন্তু তিনি একজন রাজ্যের চিফ মিনিস্টার। তিনি যদি বিদেশে গিয়ে বলেন যে আমার বিশ্বাস যে ভারত অতটা এগোতে পারবে না, যখন তাকে প্রশ্ন করা হয় ভারত চতুর্থ বা তৃতীয় হতে পারবে কিনা, সেটা তো একটা আমার মনেও প্রশ্ন জাগে, তাহলে তিনি কেন এই প্রশ্ন করছেন? আমারও মনে হয় যে সত্যি কি তাহলে পারবে না ভারত? যদি ভারতেরই একজন চিফ মিনিস্টার এই কথা বলেন, পলিটিক্স বাদ রেখে বলছি, তার প্রশাসনিক জায়গা থেকে বলছি, কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনবো। বিমল বাবুর কাছে যাবো, হাই ভোল্টেজ ডিবেটে, শুনুন। How do you feel as part of India, and what do you see India's future? Actually, I am not authorized to speak about the Indian future, but let my country awake with a good will. India has already overtaken the UK. We are now the 6th largest economy. India is the 5th largest economy. Soon it will be the 3rd largest economy in the world. By 2060, I predict it will be the #1 economy in the world. And India as a country. So I will defer that. There are so many things what I should not speak here. Internal matter, external affairs matter, I cannot disclose. So I have some other opinion also. If any turmoil is going on, if the war-like situation, economic war-like situation, how do we expect that it will gain? Let us hope for the gain. মমতা বন্দ্যোপাধ্যায় যুদ্ধর পরিস্থিতির কথা বললেন। মমতা বন্দ্যোপাধ্যায় একদম রেলিভেন্ট, দেখুন রেলিভেন্সিটা দেখুন বিমল বাবু। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলো, প্রধানমন্ত্রী আজকে তৃতীয় অর্থনীতির কথা বলছেন, আমাদের ডিবেটের বিষয় যেটা, যে তৃতীয় অর্থনীতির পথে ভারত। তাকে প্রশ্ন করা হলো, তিনি বলছেন আমি মনে করছি না, কারণ না এই যুদ্ধ পরিস্থিতিকে এরকম হয় নাকি, ভারত পারবে নাকি, আমার সন্দেহ আছে। আমার কথা মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিভিজুয়ালকে নিয়ে না, এরকম যারা ভাবছে তাদের মনে যে সন্দেহ সেটা কিভাবে প্রশমন করবেন? প্রধানমন্ত্রী বলছেন তৃতীয় হবে, অনেকে বলছেন কি করে হবে, যুদ্ধ চলছে, তেল আসবে না, টাকার দাম বেড়ে যাবে, পড়ে যাবে, তেলের দাম বেড়ে যাবে। স্যার এত আত্মবিশ্বাস কোথায়, ভোটের জন্য নাকি? বলুন স্যার। কথা বলি, আচ্ছা যারা বুঝতে চাইছে না তাদের বোঝানো দরকার আছে কিছু? আমি তো মনে করি কিছু বোঝানোর দরকার নেই। আরে ইন্টারন্যাশনাল রিলেশনসটাকে তো বুঝতে হবে। কেউ যদি ইন্টারন্যাশনাল রিলেশনস বলতে যদি হয়তো ব্যাংকিং অর্থনীতি বোঝে, তাকে এই রিলেশনস না বোঝানোই ভালো। ফলে আমি এই আলোচনায় যাব না একটা কারণে, যে মানুষকে নিয়ে আলোচনা করে লাভ নেই। মানুষ এগুলো শুনতে শুনতে বিরক্ত। এই বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এই দলের যারা বলতে আসে এই মন্ত্রে দীক্ষিত, ফলে ওরা যা ওই গুরু যা শিষ্য তার তাই হবে। সুতরাং আমি সেই আলোচনায় যাব না, বরং কতগুলো জিনিস বলি যেগুলো সাধারণ মানুষ শুনছেন যারা, তাদের এগুলো কাজে লাগবে। প্রথম কথা, এই যে অপারেশন সিন্দুর আর ইরান ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে নরেন্দ্র মোদীর এই যে ভিজিট, এর তাৎপর্যটা কোথায়? এর তাৎপর্য একদিকে কৌশলগত, অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতিতে তাৎপর্য মানে অসম্ভব গুরুত্বপূর্ণ। একটু আগে অর্থনৈতিক তাৎপর্যের কথা প্রফেসর রায় বলেছেন, আমি রাজনৈতিক দিকটা একটু বলি। সেটা হচ্ছে 23 বছরে এই প্রথম একজন ভারতীয় প্রধানমন্ত্রী ওখানে গেলেন। এরপরে তিনি যাবেন একটু প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ক্রোয়েশিয়া যাবেন, তারপর G7 এর ইয়েতে জয়েন করবেন কানাডাতে। আচ্ছা কানাডাতে যখন প্রথম একটা রোটে গিয়েছিল, মোদিকে নাকি ডাকা হয়নি। এদেশের কিছু হেটো ইউটিউবার, কোড আনকোড হেটো, ওগুলো হেটো ছাড়া আমি কিছু মনে করি না, তারা কি লাফালাফি করেছিল, এই তো মোদিকে ডাকা হয়নি, মানে ওদের ভীষণ আনন্দ। তারপর মোদিকে যেই প্রায় হাতে পায়ে ধরে নেমন্তন্ন করলো, আর কোনো ইউটিউব দেখতে পাচ্ছি না। ফলে গোটা পৃথিবীটা তো অশিক্ষিত ভর্তি হয়ে গেছে। এই বাংলায় তাদের পরিমাণটা একটু বেশি, তাই তাদের কথার উত্তর দিয়ে লাভ নেই। আমি শুধু কতগুলো কথা বলি। এর দ্বারা তুরস্ককে একটা সিগন্যাল দেওয়া হচ্ছে। যে তুরস্ক পাকিস্তানকে সমর্থন করেছে, যে তুরস্ক পাকিস্তানে ড্রোন পাঠিয়েছে, সেই তুরস্ককে কিন্তু এখানে একটা বার্তা দেওয়া হচ্ছে যে দেশটার তুমি পূর্ব এলাকা যেখানে মূলত ওই টার্কি সাইপ্রিয়টরা বসবাস করে, ওটাকে তো আলাদা করে দিয়েছে।
ওই এলাকা। আপনাকে একটা ইনফরমেশন বলি, আমাদের কাছে ব্রেকিং নিউজ আসছে, আমরা ছবি সহ দেখাবো। প্রধানমন্ত্রী তুরস্কের সাইপ্রাসের প্রেসিডেন্টের সঙ্গে ওই বাফার জোনে ওইখানে যাচ্ছেন। আমি একটু বলতাম, হ্যাঁ এক্ষুনি আমি বলতাম, ওখানে সম্মিলিত জাতিপুঞ্জ একটা লাইন টেনে দিয়েছে, এটা হচ্ছে শান্তির এলাকা, বাফার জোন। প্রধানমন্ত্রী তুরস্কের প্রেসিডেন্ট, নামটা একটু বড়, খ্রিস্টোডৌলাইডিস, তার সঙ্গে তিনি সেখানে যাচ্ছেন, সফরে যাচ্ছেন। পরিষ্কার বার্তা তুরস্ককে, তুমি পাকিস্তানকে সমর্থন করেছো, দেখো আমার কাছে কিন্তু সাইপ্রাস রয়েছে। আর সাইপ্রাসের গুরুত্ব প্রফেসর রায় বলেছেন একটু আগে ভারতের কাছে। সাইপ্রাস কিন্তু 22 এপ্রিল যে টেরর অ্যাটাককে তীব্র নিন্দা করেছিল, শুধু তাই নয়, বলেছিল আমি ইউরোপিয়ান ইউনিয়নে এটাকে তুলবো, কারণ ইউরোপিয়ান ইউনিয়নে আগামী দিনে দায়িত্ব নিতে চলেছে সাইপ্রাস, তার প্রেসিডেন্ট হবে সাইপ্রাসের ব্যক্তি। সাইপ্রাসের এলাকাটা এশিয়াতে, কিন্তু ওরা ইউরোপের সঙ্গেই চলে, ফলে ওরা ইউরোপিয়ান ইউনিয়নে যুক্ত। আরেকটা বিষয়, আগামী দিনে এইগুলো এখানকার এদের কাকে বোঝাবো বলো তো? মানুষ বুঝুক, এই সমস্ত তৃণমূলীদের বুঝিয়ে লাভ নেই। ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোর, যেটা পরপর দুটো বাজেটে, বিশেষত গত বাজেটে ভীষণের ভালো রিফ্লেকশন হয়েছে। ভারত মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোর, সেখানে সাইপ্রাস হবে তার একটা গেটওয়ে। এখানে ভূমধ্য সাগরে সেই সাইপ্রাস দেশটা ইউরোপের গেটওয়ে, অদ্ভুত জায়গা, একদিকে ইউরোপ, এদিকে আফ্রিকা, এদিকে এশিয়া, সাইপ্রাস ঠিক মাঝখানে রয়েছে, স্ট্র্যাটেজিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বড় কথা যে সাইপ্রাস ভারতের কাছে গুরুত্বপূর্ণ এই কারণে যে ভারতবর্ষ আগামী দিনে আরও বিশ্ব রাজনীতিতে তার ভূমিকা পালন করতে চায়। ভারতবর্ষ সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হতে চায়, সেক্ষেত্রে সাইপ্রাস পূর্ণ সমর্থন করেছে। আচ্ছা বিমল দা, আপনি বলছেন এই করিডোর নিয়ে, প্রধানমন্ত্রীও বলেছেন এই করিডোর নিয়ে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ইকোনমিক করিডোর নিয়ে কি বলেছেন শুনবো, দ্রুত ফিরবো হাই ভোল্টেজ আলোচনা, এবং তারপর একটা বিরাট বড় ব্রেকিং নিউজ আছে, কেউ যাবেন না, সেই ব্রেকিং নিউজটা অবশ্যই দিতে হবে আমাকে। আগে প্রধানমন্ত্রী বক্তব্য শুনুন। और यूरोप में चल रहे कॉन्फ्लिक्ट को लेकर हम दोनों ने चिंता व्यक्त की है। इनका नकारात्मक प्रभाव केवल उस क्षेत्र तक सीमित नहीं है। हम दोनों मानते हैं कि यह युद्ध का युग नहीं है। संवाद से समाधान और स्थिरता की बहाली ये मानवता की पुकार है। मेडिटरेनियन क्षेत्र के साथ कनेक्टिविटी बढ़ाने पर भी हमने बात की। हम सहमत है कि इंडिया मिडिल ईस्ट यूरोप इकोनॉमिक कॉरिडोर से क्षेत्र में शांति और समृद्धि का मार्ग प्रशस्त होगा। এবং এরই সঙ্গে সঙ্গে ব্রেকিং নিউজ উঠে আসে সাইপ্রাস তুরস্ক সীমান্তে প্রধানমন্ত্রী যে কথা আলোচনা করছিলাম, ছবিটা দেখাবো এবং তার সঙ্গে তথ্য। দূর থেকে বাফার জোনটা দেখলেন প্রধানমন্ত্রী, একদম তুরস্কের সাইপ্রাসের প্রেসিডেন্টের সঙ্গে তুরস্ক সেই এলাকাটা দেখলেন যেটা দখল করে রেখেছে তুরস্ক। মোদিকে বাফার জোন দেখালেন সাইপ্রাসের প্রেসিডেন্ট। তুরস্কের দখলে উত্তর সাইপ্রাসের একাংশ, তুরস্ককে বার্তা দিলেন প্রধানমন্ত্রী, বড় বার্তা তুরস্ককে, অর্থাৎ বাফার জোনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাফার জোন হচ্ছে শান্তির জায়গাটা, যেটা বলছিলেন বিমল দা। কিশোলার অগ্নিবাণে আজকে বড় এই মুহূর্তে ব্রেকিং নিউজ এবং ছবি, একদম সাইপ্রাসে গিয়ে সেই জায়গাতে, অর্থাৎ অর্থনৈতিক গোল, ইকোনমিক গোল বা রাজনৈতিক গোল এবং ডিপ্লোম্যাটিক গোল সমস্তটা করলেন প্রধানমন্ত্রী। আমি একদম শেষ করতে বলবো বিমল দাকে, তারপর তিনজন বাকি আছে বলা। ভুল হচ্ছে, ওটা কিন্তু তুরস্ক সীমান্ত নয়, ওটা সাইপ্রাসের জায়গা। 1974-এ তুরস্ক সেখানে আক্রমণ চালিয়েছিল এবং তারপর টার্কি সাইপ্রিয়টদের নিয়ে যে জায়গাটা, সাইপ্রাসে দু ধরনের মানুষ বাস করে, টার্কি সাইপ্রিয়ট, গ্রিক সাইপ্রিয়ট। টার্কি সাইপ্রিয়টদের জায়গাটাকে দখল করে একটা দেশ বানিয়ে রেখেছে, নিজেরা স্বীকৃতি দিয়েছে, ওটা তুরস্ক সীমান্ত নয়, সাইপ্রাস সেই সীমান্ত মানে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে 90 সালে মনে আছে ভারতবর্ষকে সোনা বাঁধা দিতে হয়েছিল ইংল্যান্ডে। আজকে ভারতবর্ষ নেই, যত যুদ্ধ বাঁধুক ভারতবর্ষ ওই ভারতবর্ষ নয়। ভারতবর্ষ এখন বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ, ফলে আর সোনা বন্ধক দিয়ে আমাদের চলতে হবে না। আমরা প্রস্তুত আছি, আমরা সামনের দিকে এগিয়ে যাব। মাননীয় প্রধানমন্ত্রীর ওপর দেশের কিন্তু এই আস্থাটা রয়েছে। কোনো আঞ্চলিক নেতা কি বললো না বলে কিছু এসে যায় না। আমি বাকি তিনজন রয়েছেন আমার সঙ্গে, তাদের কাছে যাওয়ার আগে এই মুহূর্তে আরো বড় খবর উঠে আসছে স্যার, আরো বড় খবর। ইসরায়েলের সকালে হয়েছিল, আরো আপডেট রয়েছে, ইসরায়েলের মার্কিন দূতাবাসে হামলা, তেল আভিভের মার্কিন দূতাবাসে হামলা,
তেল আবিবের মার্কিন দূতাবাসে হামলার পরেই মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে ভাবতে বসেছে এরপর তারা কি করতে চলেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলে মার্কিন দূতাবাসের দপ্তর, এবং সেই দপ্তরে কতটা ক্ষতি হয়েছে সেটাও মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প হুঙ্কার দিয়েছিলেন যে কেউ যদি মার্কিন দূতাবাসের কোনো প্রপার্টিতে আঘাত করে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে নামবে। এবার ডোনাল্ড ট্রাম্প কোথায় আপনি? আপনার একদম ইরানের মিসাইল এসে পড়েছে আপনার দূতাবাসের ওপর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বিশ্বগুরুর হওয়ার পথ দেখাচ্ছেন তখন ডোনাল্ড ট্রাম্প এবার কি করবেন যখন ইসরায়েল একদম মার্কিন দূতাবাসে হামলা করেছে? ইরান ফিরবো আলোচনায়, আমি যাবো কর্নেল কুনাল ভট্টাচার্যের কাছে। স্যার, কিশোরের অগ্নিবাণে এই মুহূর্তে বড় বড় ব্রেকিং নিউজ বেশ কয়েকটা উঠে আসছে। আমার দুটো এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা করছি, এক হচ্ছে একদিকে যুদ্ধ চলছে, যুদ্ধের আবহ আমেরিকাও সামলাতে পারছে না বিষয়টা, অন্যদিকে ভারত আত্মবিশ্বাসের সঙ্গে বলছে আমরা তৃতীয় অর্থনীতি হব। আত্মবিশ্বাসের সঙ্গে তুরস্কর একদম ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন প্রধানমন্ত্রী, গিয়ে বার্তা দিচ্ছেন যে কেউ যদি পাকিস্তান বা ভারতের শত্রুদের পক্ষ নেয় ভারত কিন্তু একদম সরাসরি মাটিতে দাঁড়িয়ে তার বিরুদ্ধে পদক্ষেপ করবে। স্যার, ভারতের এই আত্মবিশ্বাস, দৃঢ়তা এবং এগিয়ে যাওয়া একদিকে, আরেকদিকে এই যুদ্ধ পরিস্থিতি, মার্কিন যুক্তরাষ্ট্রের একদম দূতাবাসে হামলা হয়েছে। স্যার বলুন। আমরা জানি ভারত 4.187 ট্রিলিয়ন ডলারের ইকোনমি হয়েছে এবং তারা জাপানকে পেছনে ফেলে এখন চতুর্থ ইকোনমি হয়েছে এবং আগামী 2 বছরের মধ্যে আমাদের গ্রোথ 6.7% হওয়ার চান্স আছে, যেখানে জার্মানি যারা এখন তৃতীয় ইকোনমিক পাওয়ার, তাদের গ্রোথ এখন এবছরে 0 এবং আগামী বছরে 0.9% হবে। সুতরাং এরা এই 2 বছরের মধ্যে ভারত জার্মানিকে ধরে ফেলার চান্স আছে, তার আগেই হয়তো হবে। এবং এর 6টি প্রধান ভিত্তি হলো ম্যাক্রো ইকোনমিক এবং সামাজিক ক্ষমতায়নের ফলে অধিকারপ্রাপ্ত নাগরিক সমাজ। এখন ভারতের জনগণ অনেক বেশি কনফিডেন্ট। তৃতীয় হচ্ছে সমৃদ্ধ এবং সুষম অর্থনীতি। প্রচুর লোককে ভারতের ইন্টারনাল লোক যারা আগে ট্যাক্স দিত না, জিএসটি ইত্যাদি এবং এই ইউপিআই এর সাহায্যে তারা দেশের ইকোনমির মধ্যে ইনভলভ হচ্ছেন। চতুর্থ হচ্ছে বিশ্ববন্ধু বসুধৈব কুটুম্বকমের নীতি অনুসারে বিশ্ব এক পরিবার। এই ধারণা বিশেষভাবে প্রতিষ্ঠিত হয়েছে ভারতবর্ষের মধ্যে এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত জায়গাতেই এই ওয়ার্ডটা ইউজ করেন। সুশাসন, নিরাপত্তা এবং ন্যায় বিচারের প্রদানে দেশ উন্নত নির্মাণের লক্ষ্যে এই 3টি বিষয়ের উপর গুরুত্ব দিচ্ছে এবং তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার লক্ষ্যে ভারত এগিয়ে চলেছে। অল্টারনেটিভ ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে ভারত এগোচ্ছে। স্যার, আমার প্রশ্ন হচ্ছে যারা প্রশ্ন তুলছিল যুদ্ধের আবহে ভারত এগোতে পারবে না, আমি একটা বাইট শুনিয়েছি, এরকম আমি পলিটিক্সে যাচ্ছি না, কিন্তু এরকম অনেক মানুষ আছেন। ভারতের এই এগিয়ে যাওয়া আপনি মনে করেন এই যুদ্ধের পরিপ্রেক্ষিতেও ভারতের ওপর কোনো আঁচ পড়বে, ভারত পিছিয়ে পড়বে, ভারত অদম্যভাবে এগিয়ে যাবে, তাই আপনি বিশ্বাস করেন? স্যার নিশ্চয়ই নিশ্চয়ই, ভারত কখনো যুদ্ধ চায় না এবং আমরা ইদানিং অপারেশন সিঁদুরেও আমাদের দেশের মেন যে এম ছিল সেটা কোনো পার্মানেন্ট অল আউট যুদ্ধের ছিল না। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন এবং আর্মিকেও কোনো রকম অল আউট যুদ্ধের জন্যে কোনো অর্ডার দেওয়া হয়নি। আমাদের বিরোধী পক্ষ নানা রকম কথা বলছে যে মোদি পিওকে এবারে ক্যাপচার করে নেওয়া উচিত ছিল বা বালুচিস্তানকে আলাদা করে দেওয়া উচিত ছিল। এগুলো ভারতীয় আর্মির ওপর এই রেসপন্সিবিলিটি ছিল না। ঠিক, এটা তারা তাদের গোলটা করেছে। এক্স্যাক্টলি, সেখানে 9খানা আমরা টেররিস্ট ক্যাম্পকে অ্যাটাক করেছি এবং 13খানা এয়ারপোর্টকে আমরা তাদের রানওয়েকে আমরা ধ্বংস করেছি। আমাদের টোটাল 9 আর 13 22খানা আমরা আমাদের ইন্ডিয়া বলেছে এই 22খানা জায়গায় আমরা অ্যাটাক করেছি। এখানে কোনো সিভিলিয়ান পপুলেশনের ওপর অ্যাটাক হয়নি এবং কোনো মিলিটারি এস্টাবলিশের ওপরেও অ্যাটাক হয়নি। সুতরাং ভারত কখনো অল আউট যুদ্ধের পক্ষে যাচ্ছে না এবং আমরা জানি যে এই জায়গা নিয়ে নেওয়া একটা বিশাল প্রবলেম। রাশিয়া আমাদের চেয়ে অনেক বড় শক্তিশালী দেশ, তারা 3 বছরে ইউক্রেন জিততে পারেনি এবং আমরা দেখছি ইসরায়েল
সেই ডিসেম্বর 23 ঠিক, থেকে এখন পর্যন্ত solution 1.5 না। বছরে গাজা নিতে পারেনি। গাজা হয়তো একটা আপনি বলছেন ভারতের এই শান্তির পক্ষে থাকা নীতি ভারতের শক্তি, এইটাই ভারতকে এগিয়ে নিয়ে যাবে। আমি আমি দুজনের কাছে যাব, আমি দুজন অতিথি বাকি রয়েছেন। আমি সাধারণ দর্শককে প্রশ্ন করেছিলাম, এই মুহূর্তে আমি দেখাই সোশ্যাল মিডিয়ায় আমি প্রশ্ন করেছিলাম যে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে এই সমস্ত যুদ্ধ আবহ কাটিয়ে ভারত তৃতীয় অর্থনীতি হবে, এটাই তারা বিশ্বাস করেন কিনা, তাদের কি রেজাল্ট ছিল আমি এই মুহূর্তে দেখাবো দর্শকদের। ফেসবুকে কি বলছেন দর্শকরা? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেই ভারত তৃতীয় অর্থনীতি হতে চলেছে সমস্ত যুদ্ধ আবহ কাটিয়ে 80% বলছেন হ্যাঁ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেই এটা হতে চলেছে। 20% বলছেন না। এক্স হ্যান্ডেল দেখবো পরের পোল, আপনাদের বক্তব্য, আপনাদের কণ্ঠস্বর তুলে ধরছে কিশোর অগ্নিবাণে। আপনারা কি বলছেন? এক্স হ্যান্ডেলে আপনারা বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কাজ করতে পারবেন, 99% বলেছেন হ্যাঁ, না বলেছেন 1% মানুষ। এক্স হ্যান্ডেলের পোল, প্রায় 30,000 মানুষ ভোট দিয়েছেন। পরেরটা দেখি ইউটিউবে মানুষ কি বলছেন, সাধারণ মানুষের বক্তব্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কি ভারত এগিয়ে যাবে, তৃতীয় অর্থনীতি হবে খুব দ্রুত যুদ্ধের আবহ কাটিয়ে? হ্যাঁ বলছেন 93%, 7% বলছেন না। এরপরে আমার কাছে একটা ব্রেকিং নিউজ উঠে আসে, তারপর আমি যাব বাকি দুজন অতিথির কাছে। এই মুহূর্তের বড় ব্রেকিং, ইসরায়েলের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো আরও বড় বড় মিলিটারি মাথা এবং ইন্টেলিজেন্সের মাথাকে খতম করেছে, এলিমিনেট করেছে তাদের কথা ইসরায়েল। ইরানে টানা হামলা ইসরায়েলের, খতম ইরানের 4 গোয়েন্দা আধিকারিক, বলছে ইসরায়েলের হামলায় এদের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। মৃত্যু হয়েছে আইআরজিসি প্রধানের, আইআরজিসি ইরান ইসলামিক রিভলিউশনারি গার্ড, তাদেরও প্রধান যে সে তার মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এর আগে যে প্রধানের মৃত্যু হয়েছিল তারপর আরও একজন মানে যাকে বসানো হয়েছিল তাকেও এলিমিনেট করা হয়েছে বলে এই মুহূর্তে খবর উঠে আসছে। পাশে প্রধানমন্ত্রীর ছবি নয়, এই মুহূর্তে খবর বড় খবর। আমি যাব একদম সরাসরি মৈনাক বাবুর কাছে। মৈনাক পুততুণ্ড রয়েছেন আমাদের সঙ্গে, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, এবং তারপরেই আমি আসবো সত্যজিৎ ব্যানার্জি স্যারের কাছে, প্রাক্তন ডিসি কলকাতা পুলিশের। আমি প্রথমে মৈনাক পুততুণ্ডর কাছে যাবো। মৈনাক বাবু, আমার সরাসরি প্রশ্ন আপনার কাছে। ইরান একের পর এক যেখানে যাকে মাথায় বসাচ্ছে তাকেই এলিমিনেট করছে ইসরায়েল, অন্যদিকে ইসরায়েলের ওপরেও হামলা করছে ইরান। যুদ্ধের এই পরিস্থিতি বাড়ছে, আমেরিকার দূতাবাসের ওপর হামলা হয়েছে, আমেরিকা সরাসরি যুদ্ধে নামতে পারে। কিন্তু প্রধানমন্ত্রী সাইপ্রাসে দাঁড়িয়ে একদম দৃপ্ত কণ্ঠে জানালেন, মানে এক প্রকার বলে দিলেন এই যুদ্ধ কিচ্ছু এসে যায় না, ভারত যেদিকে এগোচ্ছে সেই ট্র্যাজেক্টরিতে ভারত এগোবে। এই আত্মবিশ্বাস এই যুদ্ধের আবহে বাকি দেশগুলোর মধ্যে তো দেখছি না স্যার, বলুন। ভারতের আত্মবিশ্বাস আসছে, ভারতের যে ইকোনমিক পারফরমেন্স, সেটা আমাদের এখানে ইকোনমিস্ট স্যার প্রেজেন্ট আছেন, তিনিও সেটা নিয়ে বলছেন। ভারতের আত্মবিশ্বাস আসছে ভারতের মার্কেট থেকে। আমাদের যে বাজার রয়েছে, আমাদের এফএমসিজি মার্কেট বলুন, আমাদের কৃষি দ্রব্যের মার্কেট বলুন, আমাদের ডিউরেবল গুডসের মার্কেট বলুন, আমরা কিন্তু সবকটা জায়গাতেই বিশ্বের কাছে খুব আকর্ষণীয় এবং লোভনীয় একটা জায়গাতে আমরা কিন্তু রয়েছি। তো এটার থেকে আত্মবিশ্বাস আসছে। আমাদের যে ইকোনমিক গ্রোথ অতীতে হয়েছে, এরকম তো নয় যে এর আগে মিডল ইস্টে কোনো যুদ্ধ বাঁধেনি, কোনো দীর্ঘস্থায়ী কনফ্লিক্ট হয়নি, বা ভারত যে একাধিক কনফ্লিক্টে ভারতকে জড়িয়ে পড়তে হয়েছে ধরুন লাস্ট 5-6 ইয়ার্স এর মধ্যে। আমাদের অর্থনৈতিক গ্রোথ কিন্তু কোথাও তাতে থেমে যায়নি, কোথাও তাতে বাধা পায়নি। কাজেই এই দিক থেকে আত্মবিশ্বাস আমাদের মধ্যে রয়েছে। তার সঙ্গে সঙ্গে আত্মবিশ্বাসের সাথে একটু কষানেরও সম্ভবত প্রয়োজন রয়েছে, কারণ এই যে এলাকাতে যুদ্ধটা হচ্ছে, আমাদের 80% বা তারও বেশি আমাদের যে পেট্রোলিয়ামের প্রয়োজন, লিকুইড ন্যাচারাল গ্যাসের প্রয়োজন, সেটা কিন্তু এখান থেকে আসে। এবারে ইরান কন্টিনিউয়াসলি থ্রেট করছে যে আমরা স্ট্রেট অফ হরমুজকে বন্ধ করে দেব। দেখুন, ব্রেন্ট ক্রুডের প্রাইস $74 ছাড়িয়ে গেছে, হতে পারে সেটা $120-130 ছাড়িয়ে যাবে। প্রবলেম হচ্ছে প্রতি $10 করে যদি ক্রুড প্রাইস বাড়ে, তাতে কিন্তু আমাদের যে জিডিপির উপরে তার একটা বিশাল এফেক্ট পড়ে, কিন্তু 0.4%, 0.5% একটা ডেফিসিটের এফেক্ট চলে আসে। কাজে এইটা মানে যুদ্ধ যত তাড়াতাড়ি থামে মিডল ইস্টে আমাদের জন্য ভালো। আবার যেটা এখন আপনাদের খবরে দেখলাম যে আমেরিকান দূতাবাসের উপর আক্রমণ হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আমেরিকা অলরেডি নিজের একটা এয়ারক্রাফট ক্যারিয়ার কার্ল ভিনসেন্ট সেটা ইরানের কাছে পারস্য উপসাগরের দিকে নিয়ে গেছে, এবং ইউএসএস নিমিটস তাদের সব থেকে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপ, সেটা তারা সাউথ চায়না সি থেকে ঘুরিয়ে দিচ্ছে এই পারস্য উপসাগরের দিকে আসার জন্য। তাহলে হয়তো আরো বৃহত্তর যুদ্ধের ক্ষেত্র আমরা দেখতে পারি যে তৈরি হচ্ছে, এবং ইরানের ভেতর থেকে খবর আসছে যে তারা 1 মাসের জন্য অন্তত যুদ্ধ ড্র্যাগ করতে পারে, তারা নিজেরা প্রস্তুত হচ্ছে। কাজেই
আত্মবিশ্বাস নিয়ে আমরা অবশ্যই সামনে এগিয়ে যাব, সেটাই সামনের পথ। যেভাবে G7-এ আমাদের প্রধানমন্ত্রী মাননীয় তাকে ডাকা হয়েছে, এটা ভারতের দৃপ্ত অর্থনৈতিক প্রগতিরই একটা চিহ্ন এটা, কিন্তু তার সাথে সাথে কষার সেটারও কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যাব সত্যজিৎ স্যারের কাছে। সত্যজিৎ স্যার, প্রাক্তন ডিসি কলকাতা পুলিশ, আমার প্রশ্ন হচ্ছে যুদ্ধ পরিস্থিতি একদিকে, যুদ্ধ পরিস্থিতিতে কি এফেক্ট পড়ছে সেই ইকোনমিক এফেক্ট একদিকে, কিন্তু আমি বলবো আপনার কাছে যে প্রশ্নটা, ভারতের মধ্যে বসে থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা সত্ত্বেও, এই বার্তা সত্ত্বেও, ভারতেরই উত্থান সত্ত্বেও যারা প্রশ্ন তুলছেন তাদেরকে আপনার কি বার্তা? ভারত যেভাবে ভারতের উত্থান হচ্ছে সেই উত্থানটাকে কেউ কেউ কেন প্রশ্ন তুলছেন স্যার? প্রশ্ন তোলার আদৌ কোনো স্পেস বা প্ল্যাটফর্ম থাকা উচিত, নাকি ভারতের এই উত্থানের প্রতি আপনিও একইভাবে আত্মবিশ্বাস রাখছেন যতটা প্রধানমন্ত্রী বলছেন আজকে? বলুন স্যার। একইভাবে আত্মবিশ্বাস রাখছি, আপনি যেটা বলছেন সেটাই। আমি বেসিক্যালি খুব পলিটিক্যাল ব্যাপারটায় যাচ্ছি না, দুটো তিনটে ব্যাপার একটু বলি, কারণ শেষে যে বলে তার সব পয়েন্টগুলো সবাই বলে দিয়েছে, সুতরাং নতুন করে আর বলার নেই। তবু দুটো তিনটে কথা বলি। দেখুন, আমাদের প্রধানমন্ত্রী দুটো দিক, একটা দিক দেখেছে যে আমাদের যে রণনীতি, একটা দিকে একটা হচ্ছে কূটনৈতিক সাফল্য, একটা হচ্ছে হলো মিলিটারি সাফল্য। রণনীতিতে কি সাফল্য হলো? আমরা কিন্তু যেটা আমাদের ব্রিগেডিয়ার সাহেব বললেন কিংবা আমাদের অন্যান্যরা বললেন, সেটা হচ্ছে আমরা এটা যেটা পাকিস্তানের সাথে যুদ্ধ করলাম না, আমরা অপারেশন সিন্দুর করেছি এবং 9টা যে জঙ্গি স্থান ছিল সেটাকে ভেঙে দেওয়া হয়েছে, তছনছ করে দেওয়া হয়েছে, এবং 15টা এয়ারবেস ভেঙে দেওয়া হয়েছে, এবং 3 দিনের মধ্যে যুদ্ধটা থামিয়ে দেওয়া হয়েছে। এই যুদ্ধটা যদি 30 দিন হতো, খরচা অনেক বেড়ে যেত। সেই দিক থেকে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওই দিকটা দেখেছেন যে ভারতবর্ষকে চতুর্থ থেকে যদি তৃতীয়তে আনতে হয় তাহলে আমাদের খরচ বাঁচাতে হবে, কিন্তু সেই সাথে সাথে ওদেরকে সবাকও শেখাতে হবে পাকিস্তানকে যে তোমরা যদি আঁক তুলে দেখো সেই আঁক আমরা কিন্তু বন্ধ করে দেবো। সুতরাং এই চতুর্থ থেকে তৃতীয়তে যেতে গেলে যেইটুকু দরকার সেইটুকু সবাক দেওয়া হয়েছে। সাইপ্রাসের ব্যাপারে একটু বলি। দেখুন, সব কথাই বলা হয়েছে, এখন সাইপ্রাস একটা একদম ছোট্ট করে স্যার, ছোট্ট করেই বলছি। এই যে বাফার জোনটা দেখানোর কথা ছিল, কারণটা হচ্ছে দেখুন, এই তুরস্ক হচ্ছে বেঈমান। যেই তুরস্কের ভূমিকম্পের সময় তুরস্কর যখন দরকার ছিল, ভারতবর্ষের সরকার সৈন্যবাহিনী দিয়ে সবকিছু দিয়ে এই তুরস্ককে সাহায্য করেছে। ঠিক, ভারতবর্ষের সেনাবাহিনী ওখানে জান লাগিয়ে লড়েছে তাদের জনগণকে। আর এই তুরস্ক পাকিস্তানকে ড্রোন সাপ্লাই করেছে। আমার একদম সময় শেষ, আমাকে এখানে বলতেই হচ্ছে স্যার, একদম সময় শেষ স্যার। আমার মানে অনেক ধন্যবাদ, আপনারা যে ইনপুটগুলো দিলেন সেটা অত্যন্ত জরুরি, কিন্তু আমার শেষ কথা হচ্ছে স্যার আজকে যে ভারত সম্পূর্ণভাবে বন্ধুত্ব পালন করে এবং ভারত বন্ধুত্ব পালন করছে। আজকে সাইপ্রাসে গিয়ে প্রধানমন্ত্রী সেটা দেখালেন ওই বাফার জোনে গিয়ে। আজকে এই কথা বলে শেষ করব, প্রধানমন্ত্রী বলছেন তৃতীয় বৃহত্তম অর্থনীতি আর কিছু মাসের মধ্যে হয়তো ভারত হতে চলেছে। যারা এখনো প্রশ্ন করছেন এই দেশে বসে, তারা নিজেদের সিদ্ধান্ত নিয়ে বা প্রশ্ন নিয়ে আরও একবার ভাবুন তো, সত্যিই কি ভালো কাজ করছেন? দেশের হয়ে কাজ করছেন কি আপনারা? ভারত তো এগিয়ে যাবে, আপনারা পিছিয়ে পড়বেন। ফিরছি ছোট্ট বিরতির পর। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।